আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন 2024-25 সবাই অলরেডি আপনাদের 5টা পরীক্ষা শেষ হয়েছে। ইনশাআল্লাহ এরপরে হচ্ছে 6তম পরীক্ষা হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন টু প্রোজ। আর আজকের ক্লাসে আমরা সাজেশন দেখব এবং কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি একটু বলে নিতে চাই যে আপনারা অনার্স ফার্স্ট ইয়ার অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেলে আপনাদের হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হয়ে গেলে আপনারা অনার্স সেকেন্ড ইয়ারের পড়া শুরু করবেন। তো সেদিক থেকে আপনাদের জন্য আমাদের প্রকাশ হবে মেইন টেক্সট এন্ড সামারি বুক, একদম আপডেট বুক বের হবে, হ্যান্ডনোট এবং সাজেশনও বের হবে। আর আপনাদের এই অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরেই সম্ভবত 1লা সেপ্টেম্বর আপনাদের জন্য অনার্স সেকেন্ড ইয়ার 2024-25 এর একটা পেইড কোর্স চালু হবে। আপনারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন সবকিছু। আর যদি ডিটেইলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01964999389। এটা হচ্ছে আপনাদের অনার্স সেকেন্ড ইয়ারের জন্য। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজের অল টপিকের একটা ওভারঅল ডিসকাশন ক্লাস আজকে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করার আগে দেখব যে আপনাদেরকে সম্ভবত ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির জন্য আমরা 10টা কবিতা সিলেক্ট করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলা যায় যে এই 10টা কবিতা থেকেই, যেগুলো 99%, আপনাদের 17টা কবিতা ছিল, তার ভিতর আমি পড়তে বলেছিলাম 10টা। আলহামদুলিল্লাহ এই 10টা থেকে 100% কমন এসেছে এবং আমাদের যে সাজেশন দিয়েছিলাম এবং যারা আমাদের হ্যান্ড নোট কিনেছিলেন সেইখানে কিন্তু ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে 100% কমন এসেছে। তো আজকে যে সাজেশনটা দিব সেটি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজ। ইনশাআল্লাহ আশা করা যায় যে এখান থেকে আমাদের 100% কমন থাকবে, এটা আশা করা যায়। তো এইখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজে আপনাদের হচ্ছে 9টা টপিক রয়েছে। প্রথমে কোনগুলো পড়বেন? আমি বলবো যে এই যে গাইডটা, এই নভেলটা খুবই কঠিন একটা নভেল, যেটা অনেকের পড়াও হয় নাই অথবা কেউ টাচও করে নাই। এইটা আপনারা বাদ দিতে পারেন। আপনাদের 9টা টপিক রয়েছে, এই টপিকটা বাদ দিতে পারেন। এই টপিকটা যাদের কাছে বেশি কঠিন মনে হয় তাহলে তারা এই টপিকটা বাদ দিতে পারবেন। আর আপনারা এই 8টা টপিক পড়লেও এই 8টা থেকে আপনারা 10টা প্রশ্ন কমন পাবেন। এই 8টা থেকে প্রায় 100 মার্কের প্রশ্ন আসবে, যেখান থেকে আপনি 80 মার্কের অ্যান্সার করতে হবে। তো সেদিক থেকে 8টা টপিক পড়তে পারেন। এটা হচ্ছে আপনারা প্রথমেই একদম আউট করে দিবেন। কোনোভাবে এটাতে টাচও করবেন না, মানে এটাতে কোনো কিছু করবেন না। আপনারা এই 8টা টপিকই পড়তে পারেন। যেমন আমি প্রথমে লিখে দিয়েছি, প্রতিটি গদ্য থেকে একটি করে অবশ্যই থাকবে। একটি করে কিন্তু অবশ্যই থাকবে। নভেল থেকে 2টা থাকবে। তো এটা আপনারা বাদ দিতে পারবেন। আর 8টা গদ্যের মধ্যে যেকোনো 2টি থেকে আরো 2টা প্রশ্ন সহ মোট 12টা প্রশ্ন থাকবে। তো এইখান থেকে 8টির ভিতর থেকে যেকোনো 2টা থেকে 2টা আসার সম্ভাবনা অনেক বেশি। আর সেটা হচ্ছে 2টা আসার সম্ভাবনা এটা একটা, এটা, এবং আমি আরেকটা দিব সেটা হচ্ছে আপনাদের আহ গেটিসবার্গ অ্যাড্রেস থেকে আসার সম্ভাবনা রয়েছে। আর এই যে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, মানে আপনারা এই 8টাই পড়বেন। 8টা পড়লে প্রায় 10টা প্রশ্ন কমন পাবেন। 8টা প্রশ্ন আপনাকে লিখতে হবে। আর প্রশ্নের ধরন কেমন হবে? প্রশ্নের ধরন হবে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির মতোই।
ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যেমন প্রশ্ন পেয়েছিলেন, আপনারা সেরকম ভাবেই ইন্ট্রোডাকশন টু প্রোজেও একই রকম প্রশ্ন হবে। আর এইখান থেকে পড়লে ইনশাআল্লাহ কমন পাবেন। আর আমি সাজেশনটা দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে পাবেন। এবং আমাদের যে আজকে ইন্ট্রোডাকশন টু প্রোজের সাজেশন, এটা যারা নিতে চান, এটার একটা পিডিএফ একটা নির্দিষ্ট ফি রয়েছে। যারা পিডিএফ নিতে চান, একটা নির্দিষ্ট ফি রয়েছে, তারা হচ্ছে এই নাম্বারে 09649999389 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন। নির্দিষ্ট একটা ফি রয়েছে, সেই ফিটা পরিশোধ করেই আপনি আপনার ইন্ট্রোডাকশন টু প্রোজের সাজেশনটা নিতে পারবেন। তো আমরা হচ্ছে এই ৮ টা টপিক থেকে পড়বো। আর প্রথমে কিভাবে পড়বেন? প্রথমেই হচ্ছে এটার সামারি পড়ে নিবেন। কারণ সামারিটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সামারিটা বুঝতে পারেন, যেকোনো প্রশ্ন থেকে আসুক না কেন সেটা দিতে পারবেন। আপনার কিন্তু অলরেডি ইন্ট্রোডাকশন টু যে পোয়েট্রি পরীক্ষা হয়ে গেছে, সেখান থেকে বুঝতে পেরেছেন। তো প্রথমে আমি বলব যে সামারিটা পড়বেন, তারপরে ওই প্রশ্নগুলো শেষ করবেন। তারপরে ২ নাম্বার গেটিসবার্গ অ্যাড্রেসের সামারি পড়বেন, প্রশ্নগুলো শেষ করবেন। এভাবে প্রতিটা টপিক ৮ টা টপিক পড়বেন এবং ৮ টা টপিকের সামারি সহ মানে কোশ্চেনের অ্যান্সার সহ শেষ করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যেখান থেকে প্রশ্ন দিক না কেন অবশ্যই কমন পাবেন। তো এখন আমরা দেখব যে তাহলে পড়বেন হচ্ছে ৮ টা টপিক। তো এখন আমরা দেখব যে সাজেশন ইন্ট্রোডাকশন টু প্রোজ। এইখানে আবার আপনাদের কিছু কথা বলে দেওয়া আছে, ওইগুলো আপনারা দেখে নেবেন। এখন আগে আমরা দেখব যে এগুলো হচ্ছে ৪-৫ মার্কের জন্য। এইগুলাই হচ্ছে ৪-৫ মার্কের জন্য এবং এইগুলো হচ্ছে ১০ মার্কের জন্য ইম্পোর্টেন্ট। আচ্ছা, এইগুলো শুধুমাত্র ৪-৫ মার্ক না, এখানে আমি আরেকটা এড করে দেব যে ১০ মার্ক। এটা ৪, ৫, ১০ যেকোনোটাতেই আসতে পারে। আমি আবারও বলছি, এইখানে এই যে আমরা যে প্রশ্নগুলো পড়ব, এখান থেকে ৪, ৫ এবং ১০ যেকোনোটা টাইপের আসতে পারে। তো ৪ মার্কের আসলে আপনি অবশ্যই ২ পেজ লিখবেন। ৫ মার্কের আসলে ৩ পেজ লিখবেন। আর ১০ মার্কের আসলে অবশ্যই লিখবেন হচ্ছে ৫ পেজ। এটা যেন আপনার মনে থাকে যে ৪ মার্কের জন্য একটু ছোট, ৫ মার্কের জন্য আরেকটু বড়, ১০ মার্কের জন্য আরো একটু বড়। তো এখান থেকে ১০ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আপনারা এখান থেকে যেগুলো রয়েছে, যারা আমাদের হ্যান্ড নোট নিয়েছিলেন তারা তো পড়েছেনই ১ম থেকে। তো আপনারা যারা আ মানে যে অফ গ্রেড টেস্টের আগে সামারি পড়বেন, এরপরে এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে জাস্ট রিডিং এর মতো পড়ে শেষ করবেন। তো এইভাবে পড়ার চেষ্টা করবেন। আমরা আগে মানে সাজেশন গুলো দেখি। এইখানে দেখেন, প্রথমে প্রতিটা টপিক থেকে কিন্তু প্রশ্ন হবে। তো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু যে 100% দেওয়া রয়েছে। আসলে 100% দেওয়া রয়েছে যে প্রশ্নের যে গুরুত্বটা সেটি বোঝানোর জন্য। আচ্ছা, 100% রয়েছে হচ্ছে প্রশ্নের যে গুরুত্বটা সেটি বোঝানোর জন্য। এখানে যেগুলো হচ্ছে মানে 100% যে প্রশ্নের এগুলা দেওয়া রয়েছে, এইগুলা জাস্ট হচ্ছে আপনার মানে প্রশ্নের যে গুরুত্ব বেশি, আপনাকে ভালোভাবে পড়তে হবে, সেটা বোঝানোর জন্য এখানে 100% দেওয়া রয়েছে। তো যেগুলো 100% এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। দেখেন, ১ম টা হচ্ছে এখানে explain how Bacon presents the burdens and responsibilities of a high position। আচ্ছা, ১ম এ আমরা একটু দেখে নেই যে প্রতিটার যে একটু সামারিটা, যে ওয়ার্ড নাম্বার হচ্ছে অফ গ্রেট প্লেস। এখানে আসলে দেখানো হয়েছে কিভাবে বড়, বড় যে মহান আসনগুলো, বড়, বড় যে চেয়ারগুলো, এমপি, মন্ত্রী, তারপরে সরকারি অফিস কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তো তাদের যে আসনের যে বিভিন্ন দোষ এবং ত্রুটি, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফ্রান্সিস বেকন দেখিয়েছেন। তাহলে এটার সামারি পড়তে হবে। নাম্বার ২ হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস। গেটিসবার্গ অ্যাড্রেস হচ্ছে এখানে গেটিসবার্গের যে যুদ্ধটা হয়েছিল, মানে গৃহযুদ্ধের সমন্বয়ে তৈরি হওয়া যে গেটিসবার্গের যুদ্ধ, সেইখানে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছিল। আমেরিকান
মানে আমেরিকায়, যেখানে হচ্ছে অনেক মানুষ মারা গিয়েছিল, সেই জন্য হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেসটা দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। সেই গেটিসবার্গে হচ্ছে যারা জীবন দিয়েছিল তাদেরকে এক টুকরো মাটি উৎসর্গ করার জন্য বা তাদেরকে কবর দেওয়ার জন্য যে জমি প্রয়োজন সেই জমি তাদের উৎসর্গ করার জন্য সেখানে গিয়েছিলেন এবং গেটিসবার্গেই এই ভাষণটা দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। এরপরে হচ্ছে নাম্বার 3 যে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, যে এইখানে একটা লেটার হচ্ছে লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ডের কাছে লিখেছিলেন যে নাইটহুডটা দেয়া হয়েছিল রবীন্দ্রনাথ ট্যাগরকে এবং তিনি এই নাইটহুডটা টাইটেলটা হচ্ছে বা এই পুরস্কারটা তিনি রিজেক্টিং করে লর্ড চেমসফোর্ডের কাছে একটি লেটার লিখেছিলেন। এটা সম্পর্কে তোমরা হয়তো জানো। এরপরে দ্য নোবেলিস্ট অ্যাজ টিচার, মানে এখানে হচ্ছে একজন টিচার হিসাবে যে নোবেলিস্ট তিনি কেমন হন সেই হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে। আর দ্য লাঞ্চন, এখানে একজন চাটুকার মহিলা কিভাবে একটি লেখককে মানে সারা মাসের যে তার ইনকাম একটা হোটেলে এক বেলার খাওয়ার মাধ্যমে শেষ করে ফেলে সেটা দেখানো হয়েছে। এরপরে 6 হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, যে জিম এবং ডেলার মধ্যে যে একটা গিফট মানে ভালোবাসা, মানে একজন দম্পতির ভিতর যে একটা ভালোবাসা সেটা বোঝানোর জন্য এই গল্পটা লেখা হয়েছে। এরপরে ক্যাট ইন দ্য রেইন, এটা হচ্ছে দেখেছেন আপনারা, পড়েছেন হয়তো, দ্য ফ্রুটস অফ মাই ওম্যান, এখানে হচ্ছে কিভাবে একজন নারী একটা ফলে পরিণত হয় সেই বিষয়টা দেখানো হয়েছে। আর গাইড তো এটা আমাদের বাদই। এরপরে হচ্ছে তাহলে এইখান থেকে আপনারা সামারিটা পড়ে নেবেন। পড়ার পর এই প্রশ্নগুলো দেখবেন যে 1 নাম্বার আর এখানে হচ্ছে 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট, যে explain how Bacon presents the burdens and responsibilities of a high position or write a character, মানে এই যে যেগুলো অর দেওয়া আছে, মানে অর দেওয়া আছে প্রশ্নটা হয়তো একটু ভিন্ন কিন্তু অ্যান্সারটা একই। আমি আবারও বলছি, যেগুলো অর রয়েছে প্রশ্নটা হয়তো একটু ভিন্ন কিন্তু অ্যান্সারটা একই হবে। তাহলে এটা এভাবে আসতে পারে যে explain how Bacon presents the burdens and responsibilities of a high position, অথবা রাইট এ ক্যারেক্টার স্কেচ অফ দ্য ম্যান ইন এ গ্রেট প্লেস, অথবা এটা আসতে পারে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ এ পারসন ইন এ হাই পজিশন মেনশনড ইন দ্য এসে অফ গ্রেট প্লেস। এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে 2 নাম্বার হচ্ছে ডিসকাস বেকনস ভিউজ অন পাওয়ার অ্যান্ড সার্ভিটিউড ইন অফ গ্রেট প্লেস, অথবা এটা আসতে পারে মেন ইন গ্রেট প্লেস আর শাই সার্ভেন্টস, explain this statement, অথবা আসতে পারে how does Bacon portray the conflict between public duty and personal freedom। এরপরে 3 নাম্বার হচ্ছে discuss Bacon's views on power, ambition and morality in of great place, অথবা আসতে পারে what according to Bacon is the true purpose of power and ambition। এরপর আসতে পারে what are the vices of authority according to Bacon, অথবা আসতে পারে যে how does Bacon warn against the vices of authority, অথবা আসতে পারে যে discuss Bacon's ideas on integrity or honesty and corruption। আর 5 নাম্বার হচ্ছে ডিসকাস বেকনস প্রোজ স্টাইল অথবা অ্যাফোরিস্টিক স্টাইল, অথবা ডিসকাস ফ্রান্সিস বেকন অ্যাজ অ্যান এজিস্ট অর হোয়াট কোয়ালিটিস অফ বেকন ডু ইউ ফাইন্ড ইন অফ গ্রেটনেস। তাহলে এখান থেকে যে দুইটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নাম্বারটা এবং 5 নাম্বারটা। এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবেই আসবে। 1 নাম্বার থেকে এবং 5 নাম্বার থেকে। এই দুইটা থেকে একটা প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, আশা করি। এরপরে হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস থেকে 5 টা রয়েছে। হোয়াট অ্যাকর্ডিং টু লিঙ্কন আর দ্য রেসপন্সিবিলিটিস আনফিনিশড ওয়ার্ক অফ দ্য লিভিং আমেরিকানস, অথবা এটা আসতে পারে হোয়াট ইজ দ্য আন্ডারলাইং আইডিয়া অর সেন্ট্রাল আইডিয়া পারপাস অফ লিঙ্কনস গেটিসবার্গ অ্যাড্রেস। এবং এটার আগে আমি আরেকটু বলে নিতে চাই, আচ্ছা তাহলে এখান থেকে আপনাদের এটা আসতে পারে যে তাহলে এটা হচ্ছে আচ্ছা 2 নাম্বারটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল।
আচ্ছা 2 নাম্বারটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। এক্সপ্লেন এটা হচ্ছে আসতে পারে। আর এখান থেকে 3 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউ ডিড আব্রাহাম লিঙ্কন প্রুভ দ্যাট ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, অর ডিসকাস আব্রাহাম লিঙ্কনস কনসেপ্ট অফ ডেমোক্রেসি। আর 4 নাম্বারটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্যাট লিড আব্রাহাম লিঙ্কন টু ডেলিভার হিজ ফেমাস স্পিচ গেটিসবার্গ অ্যাড্রেস। এবং 5 নাম্বারটা হচ্ছে হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ দ্য মেটাফরিক্যাল এক্সপ্রেশনস বার্থ, ডেথ অ্যান্ড রিবার্থ ইন গেটিসবার্গ অ্যাড্রেস। আচ্ছা ইলেকট্রিসিটি হয়তো চলে গিয়েছিল। আচ্ছা ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এই কারণে হচ্ছে সমস্যা হয়েছিল। এখন আবার আহ, দ্রুত এসেছে। আচ্ছা আমরা এর আগে কিছু আলোচনা করেছি, আপনারা একটু দেখে নিন। আচ্ছা তাহলে এখান থেকে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা এই সাজেশন নিয়ে আলোচনা করেছি যে এখান থেকে 5টা, তার ভিতর এই 1 নাম্বারটা এবং এই 5 নাম্বার থেকে এই দুটার ভিতর যে কোনো একটা প্রশ্ন আপনাদের থাকবেই থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। একটা প্রশ্ন আসবেই এই 1 নাম্বার এবং 5 নাম্বার থেকে। এই দুইটা থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। আর বাকিটা আল্লাহর ভরসা। এরপরে হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেসের 5টা প্রশ্ন রয়েছে। আপনারা আগে সামারিটা পড়ে নিবেন। তারপর এই 5টা প্রশ্ন ধারাবাহিকভাবে একটু ভালোভাবে শেষ করার চেষ্টা করবেন। যে এখানে রয়েছে 5টা। আর আপনাদের কাছে যে গাইড বই আছে সেখান থেকে পড়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে লেটার টু লর্ড সেলমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। এখান থেকে 4টা প্রশ্ন রয়েছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য অমৃতসর ম্যাসাকর অথবা জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকর। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং 3 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে 2 নাম্বারটা হচ্ছে হাউ ডাজ রবীন্দ্রনাথ ট্যাগর প্রেজেন্ট দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকর ইন হিজ লেটার টু লর্ড সেলমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। এবং 3 নাম্বারটা হচ্ছে ওয়ান হট গ্রাউন্ড
ডিড রবীন্দ্রনাথ ট্যাগর রিনাউন্স নাইটহুড, অথবা হচ্ছে হোয়াট আর দ্য রিজনস ফর ট্যাগরস রিইউনিসিয়েশন দ্য টাইটেল অফ নাইটহুড, অথবা হচ্ছে ট্যাগর লেটার রিজেক্টিং নাইটহুড ইজ এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইলুস্ট্রেটেড, অথবা এটি আসতে পারে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড ইজ এ ভেহেমেন্ট প্রোটেস্ট এগেইনস্ট দ্য ইনহিউম্যান অপারেশন অফ দ্য ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া ডিসকাস। তাহলে এইখান থেকে এই যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা, এই 3 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আপনারা সবগুলোই পড়বেন, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই যে 1 নাম্বারটা, তারপরে হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এখান থেকে 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখান থেকে এটা অবশ্যই ভালোভাবে পড়বেন। আর এখানে আরেকটা হচ্ছে 4 নাম্বারটা, হোয়াট মার্কস অফ ট্যাগরস প্যাট্রিয়টিজম ডু ইউ ফাইন্ড ইন হিজ লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং হিজ নাইটহুড। এরপরে হচ্ছে দ্য নোবেলিস্টাস টিচার, what are the wishes of the readers of Achib's works? Why does not he want to satisfy them? How are Chinua Achebe's views on the relationship between the African writer and the reader? এরপরে সে হচ্ছে what has Achebe got to say about change in life and about pure and impure art, or how does Chinua Achebe explain the change in African society and the difference between pure art and useful art? এরপরে 4 নাম্বার হচ্ছে what does Achebe say about society's expectations of its writers? What does Achebe say about the role of the writer in educating and rebuilding African society? আচ্ছা, এখান থেকে হচ্ছে 3 এবং 4 এই দুটো ইম্পর্টেন্ট। 3 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনারা, আমি আবারও বলছি, প্রথমে পড়বেন প্রতিটা টপিকের, যেহেতু এখানে 8টা টপিক, প্রতিটা টপিক যদি একটু সময় দিয়ে পড়েন, যে অলরেডি কিন্তু আপনাদের অনেক কিছু পড়া হয়ে গেছে। ধরেন যে 8টা টপিক দ্রুত শেষ করার জন্য জাস্ট হচ্ছে একটু সামারিটা পড়ে নিবেন, অথবা বাংলা সামারিটা দেখে নিলেন। এরপরে জাস্ট হচ্ছে প্রশ্নগুলো পড়বেন। প্রশ্নগুলো ধারাবাহিকভাবে পড়ার পর মেইন জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকেই 4, 5 এবং 10 মার্কের কোশ্চেন আসলে আপনি আপনার মতো করে লেখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে এখানে রয়েছে, আহ, আমি একটু নিচে নিয়ে আসি। এরপরে লাঞ্ছন, লাঞ্ছন থেকে হচ্ছে 1 নাম্বার, হাউ ডিড দ্য রাইটার হ্যাভ হিজ রিভেঞ্জ অন দ্য লেডি গেস্ট অ্যাট লাস্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে 2 নাম্বারটা পড়তে পারেন, হোয়াই ডাজ মম সে বাট আই হ্যাজ ফ্ল্যাটার্ড অ্যান্ড আই ওয়াজ টু ইয়ং টু সে নো টু এ ওম্যান, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট 4 মার্কের জন্য, 4 বা 5 মার্কের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 4 এবং 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়তে পারেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 4 এবং 5 মার্কের জন্য, আমি আবারও বলছি। আর 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট। হোয়াট ওয়ার দ্য ট্রিবুলেশনস অফ দ্য ইয়ং রাইটার ইন এন্টারটেইনিং হিজ লেডি admired at first, or how was the young writer exploited by his lady admirer at first? আর 4 নাম্বার হচ্ছে sketch the character of the lady admirer in the লাঞ্ছন। তাহলে এই 3 নাম্বার এবং 4 নাম্বারটাও অনেক ইম্পর্টেন্ট। আর 2 নাম্বারটা শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে 4 এবং 5 মার্কের জন্য। 4 এবং 5 মার্কের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই। দ্য গিফট অফ দ্য ম্যাজাই রয়েছে আমাদের 7টা প্রশ্ন। এখান থেকে পড়বেন হচ্ছে 5টা। এই 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের বাইরে পড়ার দরকার নাই। যে হুজ স্যাক্রিফাইস ইজ গ্রেটার, জেমস অর ডেলাস হয়, এবং 3 নাম হচ্ছে হোয়াই ডাজ ও হেনরি কল জিম অ্যান্ড ডেলা দ্য ম্যাজাই অফ মডার্ন টাইমস, এবং 4 নাম হচ্ছে অফ অল হু
give and receive gifts such as they are wisest. Everywhere they are wisest. They are the Magi explain. আর 5 নাম্বার হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই। অথবা এটি আসতে পারে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ও হেনরি নেম দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই, অথবা প্রুভ দ্য এক্সিলেন্স অফ দ্য গিফট অফ দ্য ম্যাজাই অ্যাজ এ শর্ট স্টোরি। আর 7 নাম্বারটা হচ্ছে হাউ ডিড জিম অ্যান্ড ডেলা প্রুভ দেয়ার লাভ ফর ইচ আদার, অথবা হচ্ছে হোয়াট আর দ্য টু প্রাউড পজিশনস অফ জিম অ্যান্ড ডেলা হোয়াই আর দে স্যাক্রিফাইসড। এই 5টা পড়বেন, এখান থেকে 4টা পড়বেন, আর গাইড থেকে তো পড়ার দরকার নাই। আর 2টা টপিক রয়েছে, সেটা হচ্ছে ক্যাট ইন দ্য রেইন এবং দ্য ফ্রুইট অফ মাই ওমেন। এখান থেকে পড়বেন, সবগুলো পড়ার চেষ্টা করবেন, কিন্তু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, রাইট অ্যান এসে অন দ্য থিম অফ অ্যালিনেশন অর আইসোলেশন ইন ক্যাট ইন দ্য রেইন। এই 1 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। অথবা হচ্ছে দ্য আমেরিকান ওয়াইফ ইন হ্যামিংসওয়ে শর্ট স্টোরি, ক্যাট ইন দ্য রেইন ইজ এ লাভলি অর লোনলি ওয়ামেন ডিসকাস। আর 2 নাম্বারটা হচ্ছে হোয়াট আইডিয়া ডু ইউ গেট অ্যাবাউট আমেরিকান সোসাইটি ফ্রম দ্য রিলেশনশিপ অফ দ্য কাপল ইন ক্যাট ইন দ্য রেইন। এরপর হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য রিলেশন বিটুইন দ্য আমেরিকান হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন ক্যাট ইন দ্য রেইন। অথবা হচ্ছে 3 নাম্বার রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য সিম্বলস ইউজড ইন ক্যাট ইন দ্য রেইন। এরপরে দ্য ফ্রুইটস অফ মাই ওমেন থেকে 1 নাম্বার পড়বেন, 3 নাম্বার আর হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে ভালোভাবে পড়বেন। এই 3টা সবচাইতে ইম্পর্টেন্ট। যে 1 নাম্বার হচ্ছে হাউ ডিড দ্য ওয়াইফস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বিগিন টু চেঞ্জ। আর 3 নাম্বারটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ ট্রান্সফরমেশন ইন দ্য ফ্রুইট অফ মাই ওমেন। আর 5 নাম্বার হচ্ছে ইভালুয়েট হাউ দ্য ফ্রুইট of my woman portrays the search of freedom and self-liberation in a confined urban life. আর 2 নাম্বারটা আর হচ্ছে 4 নাম্বারটা আপনারা পড়বেন, মানে পড়বেন সবগুলোই, কিন্তু যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো একটু জোর দিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আপনাদের একটু প্রিপারেশন কেমন একটু সবাই জানান। ভাইয়া আলহামদুলিল্লাহ কিছুটা ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর আপনারা কি কেউ সামারিটা যদি ধরি কেউ বলতে পারবেন, অফগ্রেড পেজের কেউ একজন বলেন তো সামারিটা, মানে মেইন কি কি জিনিস এখানে আলোচনা করা হয়েছে অফগ্রেড পেজ, কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন অফগ্রেড পেজ এর স্যার সামারিটা? স্যার আমি বলি। হ্যাঁ বলেন। স্যার অফ গ্রেড স্যার শুধু মানে সামারি টাইপ বলতাম নাকি? হ্যাঁ হ্যাঁ, সামারিটাই শুধু বলেন শর্টকাট ওয়েতে। স্যার ফ্রান্সিস বেকন দেখিয়েছেন যে মানে অফ গ্রেড প্লেসে তারা মানুষ উচ্চ পদে যায় ঠিকই, কিন্তু উচ্চ পদে যখন একজন মানুষ যায় মানে তখন সে তার শুধু কি বলে এটারে স্যার, যখন একজন মানুষ উচ্চ পদে যায় তখন সে শুধু ওইখান থেকে মানে শুধু টাকাই আর্ন করতে পারে না, বা সে শুধু ওইখানে যে মানে বড় একটা পজিশনে শুধু লোকই বলতে পারে যে সে বড় একটা পজিশনে গেছে, বা হচ্ছে তার মানে ফ্যামিলি লাইফে অথবা তার পার্সোনাল লাইফে টাকার কোনো অভাব থাকে না, বা হ্যাঁ এরকম মানে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ভালো থাকে। কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে এই মানে যেই উচ্চ স্থানে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা, এটা কি তার মানে সে নরমাল মানুষের মতো ফ্রি না। সে তার লাইফে তার ইচ্ছা মতো সময় কাটাতে পারে না। তাকে সবসময় তার নিজের মানে নাম ধরে রাখার জন্য, তারপর হচ্ছে অফিসের মানে যেই মানে যেই যার আন্ডারে সে কাজ করে তার উন্নতির জন্য সারাক্ষণই তার একটা কমান্ডের জন্য বসে থাকতে হয়, মানে তার কথা মতো চলতে হয়, তার নিজের ইচ্ছা মতো কোনো টাইমই কাটাতে পারে না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর বলবেন কি? জি ভাইয়া আমি বলবো। আচ্ছা বলেন, আপনি বলেন। অফ গ্রেড প্লেস বলতে বোঝানো হচ্ছে উচ্চ পদকে।
হ্যাঁ, আসলে আমরা যখন উচ্চ পদে যাই তখন আমরা আমাদের ক্ষমতাকে বিভিন্নভাবে অপব্যবহার করি হ্যাঁ, এবং আমরা এই ক্ষমতা থাকার কারণে আমরা আমাদের নিজের দায়িত্বর দিকে গুরুত্ব দেওয়ার কারণে আমরা আমাদের স্বাধীনভাবে চলতে পারি না হ্যাঁ। এবং হ্যাঁ, আমরা বলেন। এই গ্রেট প্লেসের কারণে আমরা বিভিন্ন অ্যাডভান্টেজও নিতে চাই এবং এই অ্যাডভান্টেজের কারণে আমাদের মাঝে দেখা যায় যে বিভিন্ন ভয়ভীতিও মনের মধ্যে সৃষ্টি হয় হ্যাঁ, কারণ যাতে আমাদের ক্ষমতা দীর্ঘদিন যদি না টিকে এ কারণে আমরা আমাদের মনের মধ্যে অল টাইম একটা ভয় থেকে যায় যে আসলে গ্রেট প্লেসের মধ্যে আসলে আমাদের জীবনটা কেমন যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। আর এখানে কেউ একটু বলেন যে এখানে ফ্রান্সিস বেকন ৪ টা ফোর ভাইসেস অফ অথরিটির কথা বলেছেন। সেই ফোর ভাইসেস অফ অথরিটি কি, কি? আমি বলবো? ডেইলি করাপশন, রাফনেস, ফেসিলিটি। হ্যাঁ, আর আশা রহমানও বলেন। আপনিও বলেন। না, ও তো বলে দিছে। আপনি বলেন তাও। স্যার, একটা হচ্ছে ডিলে, একটা হচ্ছে করাপশন, একটা রাফনেস, একটা হচ্ছে ফ্যাসিলিটি। হ্যাঁ, তো যে এইগুলো থেকেই কিন্তু বেসিক্যালি প্রশ্ন হবে যে হোয়াট আর দ্য ফোর ভাইসেস অফ অথরিটি এক্সপ্লেইন, যে ৪ টা অথরিটির যে ভাইসেস সেগুলো কি, কি এবং সেগুলো একটু আলোচনা করো। তো এখানে আলোচনা করার জন্য ৫ মার্ক দিল। তো সেই ক্ষেত্রে আপনারা মানে সামারি একটু ভালোভাবে পড়লেই প্রশ্নে অত জোর দিতে হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে আর এখানে আলোচনা করা হয়েছে প্রথমত যে ৩ টা যে সার্ভেন্টস, আমরা যে মানে যারা উচ্চ পদে থাকে তারা ৩ টার সেবা করে। তারা ৩ টা জিনিসের সেবা করে। সেটা হচ্ছে তারা রাজ্য বা রাষ্ট্রের সেবা করে। মানে যেই সরকারি কর্মকর্তা হোক এবং অথবা সরকারি কোনো এমপি মন্ত্রী হোক, যারাই হোক তারা হচ্ছে রাজা বা রাজ্যের সেবা করে এবং তারা হচ্ছে জনমতের সেবা করে, মানে জনগণের, এবং তারা হচ্ছে তাদের দায়িত্বের সেবা করে। এখানে ৩ টা জিনিসের কথা বলা হচ্ছে যে তারা হচ্ছে রাষ্ট্র বা রাজ্যের সেবা করে, তারা তাদের দায়িত্বের সেবা করে, তারা জনগণের সেবা করে। ৩ টা সেবার কথা। আর এখানে আবার ৪ টা ভাইসেস হচ্ছে ডিলে, কারাপশন, রাফনেস এবং ফ্যাসিলিটি। এবং ডিলেটা হচ্ছে দেরি করে আসা, যে কাজে দেরি করলে অনেকের ক্ষতি হয়। হয়তোবা যে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ভূমি অফিসে অনেককেই ভূমি অফিস নিয়ে অনেক মন্ত্রীরা তাদের সেখানে গিয়েছেন। গিয়ে দেখেন যে আ মানে সাধারণ জনগণ সেবার জন্য ভূমি অফিসে এসেছে কিন্তু যারা মেইন অফিসার তারাই আসে নাই। তাহলে দেরি করলে ওই যে সব মানুষদের যে সেবা দেওয়ার যে সময়টা সেটাও কম পাবে এবং মানুষও সেবা পাবে না। তো সেই ক্ষেত্রে ডিলেটা হচ্ছে খুবই মারাত্মক। এরপরে আরেকটা রয়েছে কারাপশন, দুর্নীতি, মানে দুর্নীতি। এটা তো থাকবে। তারপরে রাফনেস আর ফ্যাসিলিটি। আর এখানে মেইন আলোচনা করা হয়েছে দ্য অ্যাডভান্টেজেস অফ গ্রেট প্লেস, মানে গ্রেট প্লেসের যে সুবিধাগুলো। এরপর আলোচনা করা হয়েছে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রেট প্লেস, মানে গ্রেট প্লেসের যে অসুবিধাগুলো। এই বিষয়গুলো আমরা অবশ্যই মনে রাখবো। আর আজকে একটু আমার শরীর অসুস্থ, তো এরপরে গেটিসবার্গ অ্যাড্রেস। গেটিসবার্গ অ্যাড্রেস সম্পর্কে কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন, যাতে সবাই শোনে এবং সেই মেইন জিনিসটা নিজের ভিতর ধারণ করতে পারে এবং সেই অনুযায়ী পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন নিজের মতো করে দিতে পারে। গেটিসবার্গ অ্যাড্রেস সম্পর্কে যদি কেউ বলতে চান তাহলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি বলে দেই। গেটিসবার্গ অ্যাড্রেস লিখেছেন আব্রাহাম লিঙ্কন। আর এই গেটিসবার্গ হচ্ছে একটা স্থান এবং যেখানে এই গেটিসবার্গের যুদ্ধ হয়েছিল। মানে আমেরিকায় একটা গৃহযুদ্ধ হয়েছিল। সেই গৃহযুদ্ধ থেকেই মূলত হচ্ছে গেটিসবার্গের যুদ্ধের আহ মানে এই গেটিসবার্গ যুদ্ধটা হয়েছিল। এই গেটিসবার্গ নামক জায়গায় গেটিসবার্গের যুদ্ধ হয়েছিল বলেই সে যুদ্ধের নাম দেওয়া হয়েছে গেটিসবার্গ অ্যাড্রেস।
এই গেটিসবার্গে যারা মারা গেছিল এবং তাদেরকে গেটিসবার্গেই এখানকারই একটা ছোট একটা জায়গায় বা যারা মারা গেছে তাদেরকে গেটিসবার্গেই কবর দেওয়ার জন্য এই গেটিসবার্গেই আব্রাহাম লিঙ্কন ভাষণটা দিয়েছিলেন। একটা ভাষণ দেন। ভাষণটা দেন হচ্ছে এই গেটিসবার্গ যুদ্ধে যতজন মানুষ মারা গেছেন তাদেরকে কবর দেওয়ার জন্য এক টুকরো জমি উৎসর্গ করেন এই গেটিসবার্গে। আর এই গেটিসবার্গে যেহেতু ভাষণটা দেন এবং গেটিসবার্গে যুদ্ধটা হয়েছিল এবং গেটিসবার্গেই তাদেরকে কবর দেওয়া হয়, এই কারণে এইটার নাম দিয়েছেন গেটিসবার্গ অ্যাড্রেস। আর অ্যাড্রেস যেহেতু ভাষণ, তাহলে আমরা মনে রাখবো যে আব্রাহাম লিঙ্কন এখানেই ভাষণটা দিয়েছিলেন এবং সম্ভবত এই ভাষণটা ছিল হচ্ছে 2 মিনিট বা 3 মিনিটের এবং যে ভাষণটা আজও বিখ্যাত হয়ে আছে। তো এটা এরপরে লেটার টু লর্ড সেলমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, যে এটা সম্পর্কে কেউ কি জানেন? লেটার টু লর্ড সেলমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, এটা সম্পর্কে যদি কেউ বলতে চান বলতে পারেন। স্যার আমি বলি। হ্যাঁ, বৃষ্টি বলেন। স্যার রিজেক্টিং দ্য নাইটহুড ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত একটা চিঠি, যেখানে কিনা তিনি তার মানে নৈতিক ক্ষোভ এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মানে বর্বরতার প্রতিবাদ করেছিলেন, এবং যেখানে তিনি নাইটহুড উপাধিটা অর্জন করেছিলেন, সেখানে তিনি এটা আবার ত্যাগ করেছেন শুধু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে। কারণ ওইখানে নিরীহ মানুষদের উপরে তারা মানে নিরীহ মানুষদের উপরে তারা কোনো ওয়ার্নিং ছাড়াই নির্বিচারে তাদেরকে মানে হত্যা করে আর কি। তো হত্যা করে তারপর এই মানে রবীন্দ্রনাথ ঠাকুর এগুলা দেখে মানে তাদের প্রতি একটা ক্ষোভ প্রকাশ করেন। ব্রিটিশ সরকার মানে যে অমানবিক কর্মকাণ্ড করেছেন এগুলা নিয়ে তিনি বিক্ষোভ প্রকাশ করে তিনি তার মানে চিঠি লিখেছেন আর কি, যে তিনি তার নাইটহুডটা ত্যাগ করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই পর্যন্ত নাকি আরো বলবেন? স্যার মানে ওই ইংলিশটা পড়ছি তো, এখন আর বাংলাটা ও, ওইভাবে গুছিয়ে বলতে আচ্ছা পারতেছি ঠিক না। আছে, সমস্যা নেই, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, এই যে এইখানে চিঠির নিয়ম অনুসারে প্রথমেই তিনি হচ্ছেন লর্ড সেলমসফোর্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মানে চিঠির নিয়ম অনুসারে প্রথমেই হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড সেলমসফোর্ড এটার এই মানুষটির কাছে কিন্তু চিঠিটা পাঠান। এই যে এই লর্ড সেলমসফোর্ড হচ্ছে একজন ব্যক্তি এবং এই নাইটহুড উপাধিটা পেয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মানে নাইটহুড উপাধিটা দেয়া হয়েছিল তাকে সাহিত্যের সম্ভবত নোবেল পুরস্কার হিসাবে, না কি মনে হয়, এটা আমার সঠিক জানা নেই। তবে এটা একটা উপাধি এবং এটা হচ্ছে এই চিঠিটা লেখা হয়েছিল লর্ড সেলমসফোর্ডের কাছে। কি কারণে লিখেছিলেন? এই নাইটহুড উপাধিটা রিজেক্টিং করে। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে লেটার টু লর্ড সেলমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। এবং এটা সম্পর্কে আমি যদি একটু বিস্তারিত বলতে চাই যে চিঠির যে নিয়ম অনুসারে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড সেলমসফোর্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রথমেই সম্ভবত তিনি যে এই এটা চিঠিটা শুরু করেন হচ্ছে কি বলে শুরু করেন? এক্সেলেন্স হিসাবে মনে হয়, ইওর এক্সেলেন্স হিসাবে শুরু করেন। ওটাই হচ্ছে তার যে একটা আহ, তার প্রতি যে একটা আহ, মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিঠির প্রথমে লিখেছেন যে ইওর এক্সেলেন্স। এরপর তিনি বলেন যে বিচ্ছিন্নতাবাদী কিছু ঘটনায় ব্রিটিশ যে সরকারি নিষ্ঠুরতা তাকে মর্মাহত করেছে। এরপরে ব্রিটিশ সরকার এটা বুঝিয়ে দিয়েছে যে তাদের প্রজা হিসাবে ভারতীয়রা হচ্ছে কতটা যে অসহায়। সরকারের এমন যে দমন নিপীড়ন এবং গণহত্যা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া সভ্য কোনো সরকার এমন ঘৃণ্য পদক্ষেপ কখনোই নেয়নি। মানে প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তার ইন্ডিয়ান যে মানুষদের তাদেরকে মানে ব্রিটিশ সরকার এর মাধ্যমে সম্ভবত মারা হয়েছিল জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, সেইখানে অনেক মানুষকে ব্রিটিশ সরকারের মাধ্যমে হত্যা করা হয়েছিল এবং
সেইটা ব্রিটিশ সরকার যে হত্যা করেছিল তার ইন্ডিয়ার মানুষদের, ব্রিটিশ সরকার তার ইন্ডিয়ার মানুষদের হত্যা করেছিল। তো সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ভেবেছিলেন যে আমাকে নাইটহুড উপাধি দিয়ে আমার দেশের জনগণকে মেরে ফেলা, আমাকে নাইটহুড উপাধি দিয়ে আমার দেশের জনগণকে মেরে ফেলেছেন। এই কারণে তিনি এই নাইটহুড উপাধিটা আর নিজের কাছে রাখেননি। তৎক্ষণাৎ তিনি আবার এটা রিজেক্ট করেছেন। এই কারণে এটা আবার লর্ড চেমসফোর্ডের কাছে একটা এই চিঠিটা লিখেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ভারতের যে মানে ভাইসরয় লর্ড চেমসফোর্ড ছিলেন হচ্ছে ভারতের ভাইসরয়। তার শাসনামলেই 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি ব্রিটিশ শাসনের প্রতিনিধিত্ব করেন। আর মানে এরপর হচ্ছে চিঠিতে তাকে সম্বোধন করা হয়েছে ইওর এক্সেলেন্সি নামে। মানে লর্ড চেমসফোর্ডকেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইওর এক্সেলেন্সি। রবীন্দ্রনাথ তার প্রতি শ্রদ্ধা রেখেও সরকারের নির্মমতার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান। লর্ড চেমসফোর্ড এই চরিত্রটি ব্রিটিশ যে প্রশাসনের প্রতীক, যা অন্যায়কে ন্যায় হিসাবে দেখানোর চেষ্টা করেছিল। তো এরপরে মানে আসল কথা হচ্ছে তিনি আর সইতে পারেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এই হত্যাকাণ্ডটা, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, সেটা না সইতে পেরে তিনি তার নাইটহুডটা আহ মানে প্রত্যাখ্যান করেন। এটা তার জন্য একটা বেটার কাজ ছিল। আর সেই চিঠিটাই আবার আজ ইতিহাসে বিখ্যাত। আচ্ছা, এরপরে 4 নাম্বার হচ্ছে দ্য নভেলিস্ট টিচার। এটা সম্পর্কে যদি কেউ বলতে চান বলতে পারেন। দ্য নভেলিস্ট টিচার। কেউ কি বলবেন দ্য নভেলিস্ট টিচার এটা কেউ পড়েছেন? আচ্ছা, আমি একটু বলি যে দ্য নভেলিস্ট টিচার। দ্য নভেলিস্ট টিচার এখানে আসলে প্রথমেই লিখেছেন এটা চিনুয়ে আচেবে তার প্রবন্ধ। প্রথমে বলেন যে আফ্রিকায় আধুনিক ধরনের সৃজনশীল লেখালেখি খুব নতুন। ইউরোপে সাহিত্য হাজার বছরের পুরনো ঐতিহ্যের অংশ, কিন্তু আফ্রিকায় বিশেষ করে ইংরেজি ভাষায় লেখা আধুনিক উপন্যাসের একটি তুলনামূলকভাবে সাম্প্রতিক ঘটনা। এ কারণে লেখক ও পাঠকের সম্পর্ক ইউরোপের মতো এখানে তৈরি হয়নি। মানে এখানে জাস্ট হচ্ছে শিক্ষক হিসাবে একজন নভেলিস্টকে দেখানো হয়েছে, যারা দুজন ক্যারেক্টার। এ কারণে লেখক ও পাঠকের সম্পর্ক তৈরি হয় নাই। ইউরোপের লেখককে সাধারণত সমাজের প্রান্তিক, ব্যতিক্রমী বা বিদ্রোহী ব্যক্তি হিসাবে দেখা হয়। তাহলে ইউরোপে লেখককে সাধারণত সমাজের প্রান্তিক, ব্যতিক্রমী বা বিদ্রোহী ব্যক্তি হিসাবে দেখা হয়। সমাজ লেখকের অদ্ভুত আচরণকে সন্দেহ বা কখনো শত্রুতার চোখে দেখে। তারা মনে করে একজন লেখক সমাজ থেকে দূরে আলাদা এক সত্তা। তো এইভাবে হচ্ছে এখানে আসলে মেইন কথা হচ্ছে মানে রাইটারদেরকে নিয়ে লেখা হয়েছে। আর 5 নাম্বারটা হচ্ছে দ্য লাঞ্ছন। এটা সম্পর্কে আপনারা অনেকে জানেন, তো কয়েকজন বলবেন। তো কে বলবেন? প্রথমে কে বলবেন বলেন। স্যার আমি বলি। হ্যাঁ, বলেন। স্যার দ্য লাঞ্ছন লিখেছিলেন উইলিয়াম সমারসেট মম। এটা ছিল 20 বছর আগের ঘটনা। যখন মানে 20 বছর পর যখন তিনি তার একটি মহিলার সাথে দেখা হয়, যা তাকে দেখার পরে তাদের 20 বছর আগের ঘটনা মনে হয়ে যায় আর কি। যখন কিনা তিনি একটা বই লিখেছি, থিয়েটারে দেখা হয়। এখন হচ্ছে থিয়েটারে দেখা হয়। তো দেখার পরেই 20 বছর আগে ফিরে যান, যেখানে কিনা একজন মহিলা তিনি ওই সময় একটা বই লিখেছিলেন, যেটা কিনা ওই মহিলা পড়ে তারপর চিঠিতে তার মতামত দিয়েছিলেন।
তো তারপর তিনি কবিকে মধ্যাহ্নভোজের জন্য বলেন। যখন তিনি মধ্যাহ্নভোজে যায়, মানে তার কবির ইনকাম ছিল মাত্র ৮০ যেটা দিয়ে কিনা তার টেনে হিচড়ে পুরো মাস যেত। তো ওই মহিলা তাকে আশ্বস্ত করে বলেছিল যে সে মধ্যাহ্নভোজে আ বেশি কিছু খায় না। কিন্তু আমরা দেখতে পাই যে সে মানে তার এই কথার ভিতরে চাটুকারিতা লুকিয়ে আছে, তার লোভী মনোভাব লুকিয়ে আছে। সে একটার পর একটা দামি মানে খাবার অর্ডার করছিল অ্যান্ড খাচ্ছিল। তারপর মানে যখন লেখক একটা আ নরমাল খাবার মাটন চপ খাচ্ছিলেন, তখন মানে তিনি আবার তাকে বলছিলেন যে এরকম ভারী খাবার খেয়ে তিনি থাকেন কিভাবে? তো লাস্ট যখন তিনি সব অনেক দামি, দামি খাবার খাইছিলেন, তখন হচ্ছে কবি মনে, মনে ভাবতেছিলেন যে যদি বিল অনেক বেশি আসে, তাহলে যদি তার কাছে এত টাকা না থাকে, তখন সে বলবেন যে তার পকেটে হাত দিয়ে বলবেন যে আমি টাকা মানে টাকা হারিয়ে ফেলেছি বা ব্যাগ আনতে ভুলে গেছি এরকম। তারপর তিনি আবার বলেন যে, "না, এটা কেমন দেখায়?" তারপর বলেন যদি তার কাছে এনাফ পরিমাণে টাকা না থাকে, সে তার ঘড়িটা রাখবে এবং বলবে যে মানে এসে টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর লাস্ট যখন তিনি টাকা পে করেন, তখন হচ্ছে ওই মহিলা তাকে মানে ধন্যবাদ জানানোর আগে এখান থেকে চলে যায়। হ্যাঁ, ধন্যবাদ জানানোর আগেই সে এখান থেকে চলে যায় এবং যখন কবি দেখতে পায় যে তার বিল দেওয়ার পর তার পকেটে মাত্র আর ৩ ফ্রাই ছিল এবং সে মনে, মনে ভাবতেছে যে আ উম মানে সেই ৩ ওই ওয়েটারকে ট্রিপস হিসেবে দিয়েছিল। তো লাস্ট যখন সে মানে খালি পকেটে এখান থেকে যাচ্ছিল, তো যখন ২০ বছর পর তার সাথে দেখা হয়েছে, তখন সে দেখতে পায় যে মহিলার ওজন অনেক বেড়ে গেছে। তো তখন সে মনে, মনে ভাবতেছে যে আ সে তার রিভেঞ্জ নিয়ে নিয়েছে। মানে উইথআউট কোনো আ আ কি বলে এটারে? সমস্যা নেই। আপনি আর ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার আপনি অনেক ভালো বলেছেন। আচ্ছা, আর কেউ বলবেন? আর কেউ বলবেন দ্য লাঞ্ছন সম্পর্কে? যদি কারো জানা থাকে অবশ্যই বলতে পারেন। যদি কারো জানা থাকে অবশ্যই বলতে পারেন, কারণ এটাই আবার আপনার পরীক্ষার হলে আপনাকে মনে করিয়ে দিবে। মেইন টেক্সটটা জানা খুবই জরুরি। আচ্ছা, আর ২-১ জন যদি বলতে চান বলতে পারেন। জেবা মাইমুনা, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। জি না স্যার, আমি এরকম মানে একদম গুছালো ভাবে বলতে পারবো না। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এরপরে সাকিব, ইমরান আলী সাকিব, আপনি বলতে পারবেন? ভাইয়া বলতে পারবো কিন্তু বলবো না। ও, কেন? একটু বলে দিয়ে। উম, আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, যদি না বলতে চান কোনো সমস্যা নেই। আপনারা যদি বৃষ্টির আহ, কথাগুলো শুনে থাকেন, তাহলে এই গল্পের যে মেইন কাহিনীটা বৃষ্টি বলে দিয়েছে, ওটা মনে রাখলেই আপনারা মানে মেইন গল্পটাই বলে দিয়েছে, সেটা একটু মনে রাখলেই গল্পটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এটা বৃষ্টি ছাড়া আর কে বলতে পারবেন? দ্য গিফট অফ দ্য ম্যাজাই বৃষ্টি ছাড়া আর কে বলতে পারবেন? দ্য গিফট অফ দ্য ম্যাজাই। আচ্ছা, আমি বলি তাহলে। দ্য গিফট অফ দ্য ম্যাজাই হচ্ছে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে জিম এবং আর একটা হচ্ছে ডেলা। কিন্তু কেন দ্য গিফট অফ দ্য ম্যাজাই বলা হচ্ছে? কারণ ওই ম্যাজাই বলতে তিনজন একটা ম্যাজাই বলতে হয়তো যে ইয়েতে মানে গ্রিক মিথোলজিতে ম্যাজাই বলতে তিনজনকে তিনজনের একটা দল যারা যীশু খ্রিস্টের জন্য উপহার এনেছিল। এটা হয়তো গ্রিক মিথোলজি অনুযায়ী, কিন্তু আমরা এটা মনে রাখবো যে একটা উপহার হিসাবে, মানে ম্যাজাই বলতে তাদের উপহার, ম্যাজাইদের যে উপহার। ম্যাজাই বলতে তিনজন লোক, মানে গ্রিক মিথোলজি অনুযায়ী ম্যাজাই বলতে তারা উপহার এনেছিল যীশু খ্রিস্টের জন্য।
আর এখানে সে নামটা দিয়েছে কারণ এখানে আসলে একটা রূপক অর্থে নামটা দিয়েছে যে মেজাইদের উপহার। কিন্তু এখানে আমরা পাবো ২ টা ক্যারেক্টার। একটা হচ্ছে জিম এবং আরেকটা হচ্ছে ডেলা। ২ জনের একটা ছোট্ট সংসার। তার একটা ছোট্ট ভাড়া বাসায় থাকে যে এবং জিম এবং ডেলা জিম যা পায় সেটা দিয়ে তাদের সংসার কোনরকম ভাবে চলে যায়। তো এইখানে আমরা দেখতে পাবো যে জিম এবং ডেলা একটা খ্রিস্টমাস মানে খ্রিস্টানদের যে একটা বড়দিন সম্ভবত মানে খ্রিস্টানদের একটা আহ, সে বড়দিনে উপহার দিতে চায় একে অপরকে। জিম দিতে চায় ডেলাকে, ডেলা দিতে চায় জিমকে। সেই ক্ষেত্রে তাদের কাছে মানে অত টাকা ছিল না। তো ডেলা হচ্ছে অনেক কিছু জমিয়েছিল। ডেলা মানে অনেক কিছু বাজারে যায়, আহ, যেখানে যায় সেখানে টাকা বাঁচায়। মানে ২ ভা ৩ ভা করে কিছু পয়সা পয়সা করে ডেলা সবসময় বাঁচাতে চায়। কিন্তু ডেলা এবার জিমের জন্য এখানে আমরা ২ টা ক্যারেক্টার পাবো। জিম প্লাস হচ্ছে ডেলা, যে এই ২ টা ক্যারেক্টার পাবো। এখানে জিম হচ্ছে আহ, মানে ২ জন হচ্ছে দম্পতি। জিম দিতে চায় ডেলাকে এবং ডেলা দিতে চায় জিমকে উপহার দিতে চায় ক্রিসমাস ডেতে। কিন্তু ডেলা হচ্ছে যেখানে যায় যেমন বাজার করতে চায়, তারপরে কেনাকাটা যে কোনো কেনাকাটা করতে চায়, যেখানে যায় ডেলা হচ্ছে প্রচুর দামাদামি করে, দামাদামি করে টাকা বাঁচানোর চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে তার কাছে ডেলার কাছে কিছু ছিল কিন্তু জিমকে যে উপহার দিবে সেই উপহার কেনার মতো তেমন টাকা তার কাছে ছিল না। তাহলে জিম হচ্ছে ডেলাকে, তারা নিজেরা ভাবে, আগে কেউ কাউকে বলে না যে কি উপহার দিবে। তো সম্ভবত জিম হচ্ছে ডেলাকে দিতে চায়। ডেলার অনেক দিনের শখ হচ্ছে ডেলার চুল অনেক বড় বড়। ডেলার যে চুল ডেলার যে চুল ডেলার হচ্ছে যে চুল সেটা হচ্ছে অনেক বড় বড় চুল। আর জিমের একটা ঘড়ি রয়েছে, ওয়াচ। জিমের হচ্ছে ওয়াচ নিয়ে কাহিনী। কাহিনীটা হচ্ছে ওয়াচ এবং হেয়ার নিয়ে। যে জিম দিতে চায় হচ্ছে ডেলাকে আহ সম্ভব জিম হচ্ছে ডেলাকে দিতে চায় তার চুল আঁচড়ানোর জন্য যে চিরুনি। আর মানে এটা কেউ কাউকে বলে না প্রথমে। আর ডেলা হচ্ছে জিমকে দিতে চায় জিমের একটা ঘড়ি আছে কিন্তু ওই ঘড়ির একটা ব্যাজ দিতে চায়। সম্ভবত এটাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, এটাই মনে হয়। তো সম্ভবত হচ্ছে জিমকে একটা ঘড়ির ঘড়ির উপরের অংশটা ছিল কিন্তু ঘড়ির যে ব্যাজটা ওইটা হচ্ছে সবচেয়ে দামি একটা। জিম অনেকদিন ধরে ব্যাজ কিনতে চায়। তো আর ডেলা কিনতে চায় হচ্ছে তার চিরুনি। তো সেই কারণে কেউ কাউকে বলে না। ক্রিসমাসের দিন জিম দিতে চায় ডেলাকে হচ্ছে একটা চিরুনি। আর ডেলা জিমকে দিতে চায় একটা ব্যাজ মানে ঘড়ির যে ব্যাজ। তো সেই ক্ষেত্রে খ্রিস্টমাসের দিন আসবে তার আগে তারা গিফটটা কিনে ফেলে। জিম কেনে চিরুনি, কিন্তু চিরুনিটা কেনে কিভাবে? তার যে ওয়াচটা রয়েছে এই ওয়াচটা বিক্রি করে। জিম ডেলার জন্য যে মানে এই চিরুনিটা কেনে, এই চিরুনিটা কেনে হচ্ছে ওয়াচটা বিক্রি করে। আর ডেলা হচ্ছে যে জিমের জন্য এই ঘড়ির যে ব্যাজ এই ব্যাজটা যে কেনে ডেলার চুল বিক্রি করে। ডেলার চুল বিক্রি করে কেনে। এরপরে দুইজন যখন দুজনের গিফট দিবে ওই সময়ের মুহূর্ত যে খ্রিস্টমাসের দিন চলে আসে, দুইজন দুইজনের মুখোমুখি হয়। সবার একটা মনের ভিতর আনন্দ, কিন্তু আনন্দ থাকলেও মনের ভিতরে একটা দুঃখ থেকে যায় যে ডেলা তার চুল বিক্রি করেছে। হয়তোবা ডেলা মনে মনে ভাবছে যে জিম যদি আমাকে আবার পছন্দ না করে, আমার চুল আমি কেটে দিয়েছি, আমাকে যদি পছন্দ না করে। কিন্তু তারপর ডেলা ভাবে যে আমাকে জিমের জন্য অবশ্যই তার ওয়াচের যে ব্যাজটা ওটা আমি কিনবই আমার চুল বিক্রি করে। তো আহ, ডেলা যে চুল বিক্রি করে সেই চুল যে কিনে তার নাম কি? কেউ কি বলতে পারবেন? যার ম্যাডাম কাছে সুফরুনি স্যার। হ্যাঁ, ম্যাডাম সফরুনি, থ্যাংক ইউ। এরপরে এইখানে এরপরে জিম যে তার ডেলার জন্য হচ্ছে আহ, আহ, চিরুনিটা যে কেনে সেটা তার ঘড়ি বিক্রি করে। কিন্তু জিমও আবার মনের ভিতরে একটা ক্ষোভ থাকে যে আমার এই এতদিনকার
এই ঘড়িটা অনেক শখের ঘড়িটা আমি বিক্রি করে দিলাম। মানে ২ জনেরই মনের ভিতরে একটা আ মানে ভয় কাজ করে। তারপরেও একে অপরের জন্য গিফটটা কিনে। কিন্তু গিফটটা কেনার পরে ২ টাই কিন্তু এখন মানে ইউজলেস। ২ টাই ইউজলেস। কারণ জিম যে ডেলার জন্য কিনলো চিরুনি, তার তো আর চুল থাকলো না। আবার ডেলা যে জিমের জন্য কিনলো হচ্ছে ঘড়ির যে ব্যাজ, কিন্তু তার ঘড়িটা তো সে বিক্রি করে দিয়েছে। একে অপরের জন্য যে আ উপহারটা কিনলো সেটা কিন্তু ইউজলেস এখন। এরপরে ২ জনের উপহারটা ২ জন বের করে। বের করে দেখেই তারপরে ২ জনের সবকিছু প্রকাশ পায় ২ জনের কাছেই। যে দেখে যে জিম তার ঘড়িটা বিক্রি করে তার ডেলার জন্য চিরুনি কিনেছে, আর ডেলা হচ্ছে তার চুল বিক্রি করে জিমের জন্য ঘড়ির যে ব্যাজটা সেটা কিনেছে। এখন ২ জনের ভিতর সবকিছু খোলাসা হয়ে যায়। কিন্তু আসলে এটার মাধ্যমে আমরা কি বুঝি? এটার মাধ্যমে আসলে কি বুঝি? যে একে অপরের জন্য যে এত কিছু করলো, এখন সেই উপহারগুলো হচ্ছে ইউজলেস। কেউ একটু বলেন যে এখানে আসলে কি প্রকাশ পেয়েছে? দুজনের প্রতি স্যাক্রিফাইস বোঝানো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সাকিব। এরপরে বৃষ্টি বলেন। তো এটা মূলত তাদের একটা হচ্ছে স্যাক্রিফাইস বোঝায়, আরেকটা হচ্ছে বোঝায় যে মানে তারা তারা একে অপরে জানে যে আমরা একে অপরে এটা ইউজ করতে পারবো না, কিন্তু তারপরেও তাদের যে মানে একটা রিয়েকশন দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তারা সেটা দেয়নি, কারণ তারা একে অপরকে মানে ডিপলি ভাবে ভালোবাসে। স্যার এটা হচ্ছে তার মূল আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। যে এখানে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে ভালোবাসা। মানে তাদের মধ্যে টাকা অল্প থাকুক, তাদের সংসার মানে অত দামি দামি কোনো কিছু না থাকলেও আহ, তাদের বেতন অল্প, তারা তাদের নিজেদের যে উপহারটা, তাদের নিজেদের যে ভালোবাসাটা, মেইন হচ্ছে ভালোবাসা, একে অপরের প্রতি যে কতটা গভীর ভালোবাসা সেটা এখানে প্রকাশ পেয়েছে। যে স্বামী স্ত্রীর মধ্যে যে এতটা ভালোবাসা, যে একে অপরের জিনিস, দামি জিনিসগুলো স্যাক্রিফাইস করে তাদের ভালোবাসাটা টিকিয়ে রেখেছে। কিন্তু এখানে আসলে তাদের উপহারগুলো, গিফটগুলো ইউজলেস হলেও এখানে প্রকাশ পেয়েছে তাদের ভালোবাসাটা। এটা হচ্ছে মেইন। এরপরে এ ক্যাট ইন দ্য রেইন, এটা সম্পর্কে কে জানেন? এ ক্যাট ইন দ্য রেইন? স্যার আমি কি বলতে পারবো? হ্যাঁ, বলো। আর কেউ যেহেতু বলেন, যেহেতু আর কেউ বলবে না। স্যার দ্য ক্যাট ইন দ্য রেইন লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। এটা ছিল মূলত হচ্ছে স্যার একটা দম্পতিকে নিয়ে, যেখানে কিনা একজন ওয়াইফ সে গভীরভাবে আহ, সে গভীরভাবে মানে কেয়ারের প্রতি তৃষ্ণার্ত ছিল। তার হাজবেন্ড তারা একটা হোটেলে, আমেরিকান হোটেলে উঠেছিল। তো তখন তার হাজবেন্ড সবসময় শুধু বই নিয়ে মানে পড়াশোনা এবং বই নিয়ে পড়ে থাকে। তার কি লাগবে বা তার কি ফিলিংস, কেয়ার এসব কোনো কিছুই তিনি লক্ষ্য করেন না। তো তারা যখন একটা হোটেলে ওঠে তখন হচ্ছে তিনি মানে বৃষ্টির দিন ছিল, তখন তিনি জানালা দিয়ে দেখে যে একটা বিড়াল টেবিলের নিচে বিছে। মানে ভিজা থেকে বাঁচার জন্য সে মানে টেবিলের নিচে একদম মানে ছোট হয়ে তার শরীরকে ঢাকা দিচ্ছে। তো তখন তিনি তার হাজবেন্ডকে বলল যে আমি যাচ্ছি বিড়ালটাকে আনতে। তখন তার হাজবেন্ড তার মুখের দিকে তাকায়নি এবং তার রিয়েকশনও দেখেনি। সে এভাবে বলল যে তুমি বৃষ্টিতে ভিজো না। তারপর যখন তিনি আবার বললেন যে আমি কি আমার চুলটা মানে আমার উচিত যে আমার চুলটা একটু বড় করার, তো তখন তার হাজবেন্ড বলল যেভাবে আছে সেভাবেই ঠিক আছে বা সুন্দর আছে। তখন তিনি বলল যে না, ছোট চুলে কেমন নিজেকে ছেলে বালকের মতো লাগে। তখন তার হাজবেন্ড এক পর্যায়ে বলে ওঠে যে তুমি চুপ করো এবং কিছু একটা না পড়ার জন্য। তো লাস্ট দেখতে পাই তিনি যখন বিড়ালটাকে আনতে যায় তখন হচ্ছে যে হোটেলের মালিক আছে, তখন তিনি তাকে দাঁড়িয়ে সালাম জানান এবং তাকে বলে যে বাইরে অনেক বৃষ্টি, ছাতা ছাড়া না যেতে। তখন তিনি একজন আহ এমপ্লয়িকে পাঠান তাকে মানে ছাতা দেওয়ার জন্য। তো যখন তিনি যায় তখন যে দেখে যে বিড়ালটা নেই। এখানে মূলত বিড়ালটাকে বোঝানো হচ্ছে যে আহ, মানে বিড়ালকে যেমন বৃষ্টি থেকে রক্ষা করা দরকার, তেমনও তার কেয়ার দরকার, অথবা আহ, তার খোঁজ খবর নেওয়ার জন্য বা তার মনের সব ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো জানার জন্য এরকম একটা মানুষ দরকার। হ্যাঁ, এটাই স্যার। থ্যাংক ইউ আপনাকে। আপনি অনেক কিছুই
সবকিছুই ধরে রেখেছেন। বৃষ্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সবকিছু তুলে ধরার জন্য। আচ্ছা, আর এখন আমাদের আর কয়টা টপিক রয়েছে? দ্য ফ্রুটস একটা টপিক, দ্য ফ্রুটস অফ মাই ওমেন। এটা তো আপনারা জানেন যে এখানে হচ্ছে একটা মহিলা কিভাবে একটা ফলে পরিণত হয় সেটা, যে একটা মহিলা কিভাবে ফলে পরিণত হয় এটা আপনারা জানেন। তো আজকের যে সাজেশনটা, প্রথমে আপনারা আমি যেগুলো দাগিয়ে দিলাম এখান থেকে হচ্ছে পড়বেন। আর প্রথমত হচ্ছে আহ, এখান থেকে আগে টেক্সট অনুযায়ী সামারিটা পড়বেন, কারণ সামারিটা যদি পড়া না থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন না। তাহলে প্রথমে আগে সামারিটা পড়বেন, এরপর হচ্ছে আপনারা প্রশ্নগুলো পড়বেন এইভাবে। আর যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিলাম এইগুলো পড়বেন, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সবগুলোই পড়বেন কিন্তু এইগুলো একটু জোর দিয়ে পড়বেন, গুরুত্ব সহকারে পড়বেন, ইনশাল্লাহ কমন পাবেন। আর এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসুক। আর একটা মেইন কথা হচ্ছে এখান থেকে আপনারা সামারিটা জানা থাকলে যেখান থেকে প্রশ্ন আসুক, ছোট প্রশ্ন, কিছু 5 মার্কের প্রশ্ন আসতে পারে, 4 মার্কের আসতে পারে। তো এইগুলো যেভাবে আসুক না কেন আপনি আপনার সামারি অনুযায়ী, আপনি যে টপিকটা পড়েছেন ওই টপিক অনুযায়ী অন্তত যদি নাও জানা থাকে অন্তত যেটুকু জানা আছে ততটুকু যেভাবেই হোক লিখে আসার চেষ্টা করবেন। কারণ আপনার ভালো মার্কের জন্য প্রতিটা প্রশ্নে টাচ করা দরকার। ভালো মার্ক পাওয়ার জন্য প্রতিটা প্রশ্নে টাচ করা দরকার। এই কারণে আমি বলবো প্রথমে সামারি, তারপর সবগুলো প্রশ্ন। এইভাবে 8টা টপিক শেষ করে পরীক্ষার হলে যাবেন। পরীক্ষার হলে যদি যেগুলো 2-একটা আনকমনও থাকে নিজের মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে কমন পাবেন। আর আজকে আমি অসুস্থ, এই কারণে আজকে অল্প অল্প ক্লাস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো কিছুর দরকার বা কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে এসএমএস দিলেই আমরা সেটার আহ, মানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর আজকের পরীক্ষাটাই হয়তো শেষ। আপনাদের সাথে হয়তো আমাদের এরপরে আর কোনো ক্লাস হবে না, কারণ একটা পরীক্ষা থাকবে। আর ওই একটা পরীক্ষা হচ্ছে আপনাদের নন মেজর সাবজেক্টের, ওইটা এক একজনের এক একটা রয়েছে। যেমন কারো রয়েছে সমাজবিজ্ঞান, কারো রয়েছে সমাজকর্ম, কারো রয়েছে রাজনৈতিক তত্ত্ব। এই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা আপনাদের যে কোনো সাজেশন থেকে পড়ে নেবেন। তো এরপরে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসে, ঠিক না? আপনাদের সাথে আপনাদের সাথে সম্ভবত আবার আমাদের ক্লাসে দেখা হবে কোনো একটা সেকেন্ড ইয়ারের প্রারম্ভিক ক্লাসে, হয়তোবা সেকেন্ড ইয়ারের প্রারম্ভিক ক্লাসে দেখা হবে। আর আমাদের এই যে আপনাদের জন্য আমাদের যারা পেইড ব্যাচে ছিল তারাও যেমন সুযোগ সুবিধা পেয়েছে, আমরা চেয়েছিলাম যে যারা নন পেইড ব্যাচে বা পেইড ব্যাচে নেই তাদের জন্য আমরা কিছু ক্লাস ফ্রিতে দিয়েছিলাম। এরপরে লাস্টে যে পরীক্ষার আগে ক্লাসগুলো এগুলোও কিন্তু সবার জন্য ফ্রি ছিল। তো আশা করি আমাদের মাধ্যমে যতটুকু আমাদের থেকে করা দরকার আমরা করেছি, গাইডলাইন করা দরকার। অনেকে অনেক কিছু হয়তো প্রথম অবস্থা অনেক কনফিউশনে থাকে। আশা করি আপনাদেরকে আমরা যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপরেও আমরা সেকেন্ড ইয়ারে আপনাদের জন্য আরো বেটার করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আপনারা সেকেন্ড ইয়ারে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান এবং আমাদের মেইন টেক্সট এবং সামারি বুক এরপরে হ্যান্ডনোট এবং সাজেশন নিতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন। আর সবকিছু আসার সাথে সাথে আপডেট জানানো হবে। আর অনার্স সেকেন্ড ইয়ারের যে 24-25 আপনাদের পেইড ব্যাচটা শুরু হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখেই। সেপ্টেম্বর মাসের 1 তারিখে এটার ঘোষণা পাবেন। এমনকি আশা করা যায় এটার সেপ্টেম্বরের আগেও ঘোষণা পেতে পারেন। 25 তারিখের পরই ঘোষণা পাবেন ইনশাআল্লাহ। এবং যারা ভর্তি হতে চান আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভর্তি হতে পারবেন। আর আপনাদের বন্ধুদেরকেও এখানে ইনক্লুড করতে পারেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে তার কোনো কিছু বলার নেই। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে সেকেন্ড ইয়ারের ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবারই মনের আশা পূর্ণ করুক, সবাইকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক এবং সবাইকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।